রাস্তার ওপাশে পায়রার স্বামী মাহবুব দাঁড়িয়ে আছে। তার আশেপাশে অনেক লোকজনের সমাগম। লোকেরা তাকে ঘিরে রেখেছে আর কি কি যেন বলছে। মনে হচ্ছে মাহবুবকে তারা ধরে রেখেছে। এই দৃশ্য দেখে আমি রেদওয়ানকে ডাক দিলাম। বললাম, রেদওয়ান দেখো তো, ওটা মাহবুব না? রেদওয়ান আমার কথায় ওদিকে তাকালো। বলল, তাই তো মনে হচ্ছে, কিন্তু এখানে তো লোকজন কেন? চলো তো গিয়ে দেখি। রেদওয়ান আমার হাত ধরে টেনে ওখানে নিয়ে গেল। লোকজনের ভিড়ের মধ্য থেকে একজন লোককে ও ডেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, এখানে এত ভিড় কেন? লোকটা বলল, আরে ভাই বললেন না, এই লোক একটা ঠকবাজ। 2 সপ্তাহ আগে মালের অর্ডার করছি, এখনো মালের ডেলিভারি নাই। টাকা তো অগ্রিমই নিয়ে রাখছে, এতগুলো মানুষকে ঘুরাইতেছে। পায়রার জামাই তো ব্যবসা করে কাপড়ের ব্যবসা, ওদের তো ভালোই চলছিল, কিন্তু কেন এমন হলো কি করে? হঠাৎই দেখলাম মাহবুব আমাদের দিকেই তাকিয়ে আছে। আমাদের দেখেও পুরোপুরি বদলে গেল। এতক্ষণ লোকজনের কথায় মাথা নিচু করে রেখেছিল আর বলছিল ও খুব জলদি ডেলিভারি দিয়ে দেবে, কিন্তু এখন আমাদের দেখে কেমন জানি করে বলল, আপনারা কাল আমার অফিসে আসবেন, আমি সবার হিসেব চুকিয়ে দেব। লোকেরা কিছুটা শান্ত হলেও পুরোপুরি হয়নি। মাহবুব আর চোখে আমাদের দেখছে, আর ভাবটা এমন যেন আমাদের চিনিই না। কিছু না বলে রেদনের হাত ধরে ওখান থেকে আস্তে আস্তে বললাম, চলো বাড়ি চলো, এখানে দাঁড়িয়ে কি করছো? আরে দেখছো না, নিশ্চয়ই একটা গোলমাল আছে, ওকে লোকজন গণধোলাই দিবে। দিক, তাতে তোমার কি? উচিত শিক্ষা হবে। দেখছো না কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে? অহংকার শেষ হয় না। কেন নিজের সম্মান ভুলে যাও? টাকার গরমে পা মাটিতেই পড়ে না। রেদন আর কিছু বলল না। আমরা সামনে থেকে একটা সিএনজি ভাড়া করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে খেয়াল করলাম পায়রা অনেকগুলো কল দিয়েছে। ভীষণ চিন্তা হচ্ছে, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। ছোট বোনটার বিপদে পাশে না থাকতে পারলে কেমন বোন আমি, কেমন যেন লাগছে। আবার পরক্ষণে ওর ব্যবহারের কথা মনে পড়ে যাচ্ছে। অহংকারে তো ওর পা মাটিতে পড়ে না। তাই এবার ওর সাথে কিছুতেই যোগাযোগ করব না আমি। একটা উচিত শিক্ষা ওকে দিতেই হবে। মাথায় চিন্তার পাহাড়। তবুও রেদনকে এসবের কিছুই বুঝতে দিলাম না। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠেছি। বাসাটা বেশ ভালোই। এটা বড় দালান নয়, ছোট টিনের ঘর। 2টো রুম আছে। আমাদের মতো ছোট ছোট আরও 3টে পরিবার এখানেই থাকে। যাক ভালোই, দুজনের আর এর থেকে বড় বাসার কি দরকার? অট্টালিকার স্বাদ আমার মিটে গেছে। কি লাভ অট্টালিকায় থেকে, যদি সেখানে মানসিক কোনো প্রশান্তি আমি না পাই? এখানে তো অন্তত 2টো খেয়ে পরে শান্তিতে থাকতে পারবো, তাতেই হবে। ভালোই কাটতে শুরু করলো নতুন বাসার দিনগুলো। রেদন চাকরিতে জয়েন করলো। দিন কাটতে লাগলো। বেশিরভাগ সময়ে অফিস নিয়ে এখন বিজি থাকে। আমি বাড়িতেই থাকি। আমাদের পাশের ঘরের মেয়েটার একটা 5 বছরের ছেলে আছে। ছেলেটা ভীষণ দুষ্টু। সারাক্ষণই দুষ্টুমি করতে থাকে। আমার সাথে তার অনেক ভাব। প্রায় সময় ও আমার কাছে থাকে। ওর মা প্রথম প্রথম নাকি ভাবতো আমি বাচ্চা পছন্দ করি না, তাই সব সময় ওকে দূরে রাখার চেষ্টা করত। কিন্তু ও তো মানতো না। সব বাচ্চাদের একটা কমন স্বভাব হচ্ছে, যা বারণ করবে তা বেশি বেশি করবে। ও তাই, ব্যাপারটা মন্দ না। ওর সাথে আমার বেশি সময় কাটে। কয়েকদিন আগে রুষা আপাও আমাদের বাড়িতে এসেছিলেন। রুষা আপা আগের মতো নেই, অনেকটা পরিবর্তন হয়েছেন তিনি। এবার উনি আমার ছোট ননদ সম্পর্কে ইনিয়ে বিনিয়ে কী কী যেন বলার চেষ্টা করেছেন। বুঝতে পারিনি আমি। জিজ্ঞেস করে কিছু জানতে পারিনি। আমার ছোট ননদ থাকে বহু দূরে। উনি থাকে পঞ্চগড়ে। বছরে আসে আবার আসেও না। যোগাযোগ তেমন নেই তার সাথে। রেদনের বউ হয়ে আসার পর তার সাথে 4 কি 5 বার দেখা হয়েছে মনে হয়। বুঝতে পারি না আমি এত দূরে আমার শাশুড়ি মেয়ে বিয়ে দিল কী করে। উনি তো মেয়েদের ছাড়া বাঁচে না। তবে ইদানিং দেখছি নিজেকে নিয়ে বেশি ভাবছেন। শাশুড়ি গত সপ্তাহে এখানে এসেছিলেন। শুনেছি ও বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি বারবার একই কথা আওড়াচ্ছিলেন, তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বারবার চাতক পাখির ন্যায় আমার দিকে তাকিয়েছিলেন, যদি একটু বলি আমাদের সাথে থাকতে। কিন্তু আমি বলিনি, দূরে থাকুক, ভালো থাকুক, একটু তো বুঝতে দেওয়া দরকার তাদের। আমি বুঝতে পারি না মানুষ কিভাবে এত বদলাতে পারে। সুসময়ে আঠার মতো পিছে লেগে থাকে, আর দুঃসময়ে আবর্জনার মতো ফেলে দেয়। আমি সেদিন তাকে কিছুই বলিনি। আমার শাশুড়ি মুখ কালো করে সেদিন আমার বাড়ি থেকে চলে গিয়েছিলেন, আর আসেননি। এখানে আসার পরও বাড়িতে আর যাইনি আমি। জুলিয়ার শান্তি প্রায় সময় ফোন করে ও বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু যায় না।
সুবিধাবাদী দলের আরেকজন সদস্য হলো পায়রা। সেও ফোন করে প্রায় সময়ে, কিন্তু ধরি না। আপনজনদের থেকে তো কম কষ্ট পেলাম না। এবার না হয় দূরেই থাকি তাদের থেকে, একটু শান্তিতেই বাঁচি। জীবনে তাদের থেকে সবচেয়ে বড় কষ্ট পেয়েছি। কি করে তাদের আবার আগলে নেই আমি? ভালো আছি এখন আমি, এভাবেই থাকতে চাই। পিছনের ভয়ঙ্কর ঘটনাগুলো মাঝে মাঝে ভুলে যেতে চাই, কিন্তু এগুলো কি এত সহজে ভুলে যাওয়া যায়? এসব মনে যে ক্ষত তৈরি করেছে, তা তো সহজে কি করে মুছে যাবে? তাই স্বার্থপরের লোকগুলো থেকে নিজেকেই গুটিয়ে নিতে চাই। গতকাল মা ফোন করেছিল, বাবার শরীরটা ভালো নেই। বাবা নাকি অনেক অসুস্থ। শুনেই মনটা কেমন যেন আনচান করছে। বাবাকে দেখতে যাওয়া দরকার, কিন্তু কিভাবে যাব? রেদনের সময় হচ্ছে না। বন্ধ কোম্পানি নতুন করে খোলা হয়েছে, কাজের তো অভাব নেই। প্রায় ৯ মাসে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শুনেছি সরকার থেকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবুও সবটা কাটিয়ে উঠতে অনেক বেগ পেতে হচ্ছে। এত তাড়াতাড়ি সবটা সম্ভবও নয়। কোম্পানি খুললো ২ মাস হলো। এর আগে ৯ মাসে কর্মচারীরা বাড়িতে বসেছিল। ২ মাসের মাথায় ছুটি চাইলে ছুটি দিবে কে? রেদনকে অনেকবার বলেছি, সে বলেছে দেখবে। তার দেখা দেখিতে ৩ দিন কেটে গেল। ভীষণ রাগ হচ্ছে। আমার বাবা অসুস্থ, আর আমি এখনো যেতে পারলাম না। খুব কষ্ট হয়। রেদওয়ান একদিনের ছুটি নিতে পেরেছে। আগামীকাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার। যাক, দুদিন যে সেখানে থাকতে পারবো। রেদওয়ান অফিস শেষে বাড়ি ফিরল রাত ৮টা। আমি সব গোছগাছ করে রাখলাম। সকাল সকালে বেরিয়ে পড়ব। আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল ৯টা বেজে গেল। ভোরে রওনা দেওয়ার পরও ৯টা বাজলো। বাড়িতে কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। একদম থমথমে পরিবেশ। আমি মায়ের দরজায় টোকা দিতেই মা দরজা খুলেন। আমাকে দেখে ভীষণ খুশি হলেন। জড়িয়ে ধরে মাথায় চুমু খেলেন। বাবাও চোখ মেলে তাকালো। মলিন হেসে বললেন, আইলি তো আইলি, আমার শেষ সময় আইলি। বাবার কথায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভীষণ কষ্ট হচ্ছে। আমি বাবার পাশে বসে পড়লাম। বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এভাবে কথা বলছো কেন তুমি? তোমার কিছুই হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। বাবা আমার কথায় দুফোঁটা চোখের জল ফেললেন। বললেন, মারে, ঠিকই কই আমি। আমার সময় শেষ হয়ে আইছে। আর বেশি দিন টেকমো না। তুই আইসোস, আমি মেলা খুশি হইছি। মরার আগে তোরে দেখার খুব ইচ্ছা ছিল, তাই এখন পূর্ণ হইয়া গেল। এখন শান্তিতে মরতে পারমো। বাবার কথা শুনে খুব খারাপ লাগছে। হাউমাউ করে কেঁদে দিলাম। বাবার গলা জড়িয়ে ধরে বললাম, আর একটা কথাও বলবি না। কিছু হবে না তোমার। বাবা মাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও পারলেন না। বাবার শরীর প্রচণ্ড রকমের গরম। গায়ে ভীষণ জ্বর। আমার শরীরও গরম হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম, ওষুধ খাইয়েছ? মা, বাবাকে ডাক্তার দেখাওনি? না রে মা, ফার্মেসি থেকে ওষুধ এনে দিছি। মাহবুব কাল এনে দিছিল। বড় ডাক্তার এহেনে আসে না। শুক্রবার দিন আসবো বলছে। বাবার এত জ্বর, কিন্তু তাকে এখনো ডাক্তার দেখানোই হয়নি। ভালো লাগছে না। বাবাকে উঠিয়ে কোন রকমে একটা পাউরুটি খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। বাবা নিশ্চুপভাবে শুয়ে রইলেন। মনে হচ্ছে বাবা ঘুমিয়ে গেছে। আমি মায়ের সাথে ঘর থেকে বের হতে হতে মাকে বললাম, বাবার শরীর তো ভীষণ খারাপ। বাবাকে শহরে নিয়ে যাই। কালকে তো বড় ডাক্তার আইবই। আগে তোরে দেখালই। সে যদি শহরে নিতে কয় তখন নিয়ে যাইস। আমি আর কিছু বললাম না। ঘর থেকে বেরিয়ে দেখলাম পায়রা উঠোনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। আমাকে দেখে ও আমার কাছে দৌড়ে এলো। বলল, কিরে আপা, কখন এলি? কেমন আছিস তুই? কথা বলতে আমার মোটেও ইচ্ছে হচ্ছে না। তবু সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম, আমি ভালো আছি। তুই? এই তো আছি রে, কোনো মতে। কখন এলি তোরা? কিছুক্ষণ আগে। দুলাভাই কই রে? সে কেমন আছে? ভালো আছে ও। তোদের ফোন করলে ফোন ধরিস না কেন রে আপা? এবার ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। বললাম, আমার কাজ আছে পায়রা, তোর সাথে পরে কথা বলবো। বলে নিজের ঘরে চলে এলাম। পায়রার নরম ব্যবহার আমাকে আশ্চর্য করছে। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে এরপর মায়ের কাছে গেলাম। মা নাস্তা তৈরি করছে। আমাকে দেখে মা বলল, আজকে দেরি হইয়া গেছে। তোর বাপের জ্বর একটুও কমে নাই আজকে। কয়বার যে মাথায় পানি দিছি, সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালের দিকে একটু চোখ লাগে আসছিল, তাই দেরি হয়ে গেছে। দাও, আমার কাছে বেলুন দাও। আমি রুটি বেলি আর তুমি ছেঁকে নাও। আমি কাজে লেগে পড়লাম। মা রুটি সেঁকছেন আর বিভিন্ন কথা বলছেন। স্যারের কথা বললেন প্রথমে। স্যারা এসেছিল, কিন্তু পরশু চলে গেছে। আজ রাতে নাকি আবার আসবে। ওর স্বামীর ছুটি নেই।
ভেবে পাচ্ছি না পায়রা এখানে এখনো কি করছে। তার স্বামী তো বিরাট ব্যবসায়ী, তাদের লোকসান হচ্ছে না? তারা তো টাকা ছাড়া মানুষই চিনে না। বিভিন্ন কথার মধ্য দিয়ে পায়রার কথা উঠল। পায়রা নাকি জামাইসহ এখন এখানেই থাকে। মাহবুব নাকি ব্যবসায় অনেক বড় লস খেয়েছে, এতে তার সবকিছু নিলামে উঠেছে। বোনার তার স্বামীও পিছন থেকে সরে দাঁড়িয়েছে। সবকিছু কাটিয়ে উঠতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে সে। এরপর এ বাড়িতে আশ্রয় নিয়েছে। ভীষণ অবাক হলাম মায়ের কথায়। বিশ্বাসই হচ্ছে না। যার এত অর্থ সম্পদ ছিল, যে টাকার গরমে মানুষকে মানুষ ভাবতো না, কই গেল তার টাকা? আর তার বোন, সেনা পিছু ছাড়তো না ভাবির, সে গেল কোথায় এখন? এবার বুঝবে কত ধানে কত চাল। আমি আর কিছুই বললাম না। আমি আর মা মিলে নাস্তা তৈরি করে নিলাম। সবাইকে নাস্তা দিলাম। এরপর বাবার কাছে গিয়ে বসলাম। ভীষণ খারাপ লাগছে। বাবা ঘুমিয়ে আছেন। তার চেহারায় বিদ্যমান শত ক্লান্তি। গায়ের জ্বর এখনো কমেনি। অনেক টেনশন হচ্ছে। আমি রিদওয়ানকে বললাম, বাবাকে কি শহরে নিয়ে যাব? এখানে ডাক্তার তো কাল আসবে, নিলে তো মন্দ হয় না। তোমার মাকে বলেছো? হ্যাঁ বলেছি। মা তো বলেছে ডাক্তার আসা পর্যন্ত দেখতে। কিন্তু বাবার জ্বর তো কমার নাম নেই। নিয়ে চলো আজই। অবস্থা তো বেশি ভালো না। আমি কিছু না বলে বাবার মাথায় হাত দিলাম। মনে হচ্ছে জ্বর বাড়ছে। আমি তৎক্ষণাৎ রেদওয়ানকে বললাম, এই দেখো না, আমার মনে হচ্ছে বাবার জ্বর বাড়ছে। জ্বর মাপা দরকার। চলো, ওনাকে আমাদের বাড়িতেই নিয়ে যাই। ওনাকে ডাক্তার দেখানো দরকার। আমি মাকে ডাক দিয়ে বললাম, বাবাকে এক্ষুনি শহরে নিয়ে যাব। দেখো, জ্বর বাড়ছে। প্রতিদিনই তো এমন বাড়ে কমে। আর একটা দিন দেখ না, জ্বর হয়েছে বাবার কতদিন হলো? অনেক দিনই তো হইব। প্রথমে অল্প আসিল, হাঁটতে চলতে পারতো, উঠতে আবার কইমা যাইতো, কিন্তু ৮-৯ দিন ধরে বেশি। এখনো বলছো আরও দেখবে? তুমি তাড়াতাড়ি ব্যাগ গোছাও, বাবাকে আমি শহরে নিয়ে যাব। মার কথা বাড়ালেন না। ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিলেন। রেদন রাস্তা থেকে একটা অটোরিকশা নিয়ে এলো। আমরা বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। পায়রাকে বাড়িতে রেখে আসা হলো। আমাদের আস্তে আস্তে দুপুর গড়ালো। বাড়িতে আসার কিছুক্ষণ পরই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। বাবা এখন সজাগ। বারবার তাকে নিতে না বারণ করেছেন। তাকে অনেক দুর্বল দেখাচ্ছে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা সহ ওষুধপত্র দিলেন। সাথে সাথেই পরীক্ষাগুলো করিয়ে নিলাম। রিপোর্ট দেখা দিকে শুনলাম বাবার টাইফয়েড হয়েছে। প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে। মা তো হাই হুতাশ শুরু করলেন। ডাক্তার ওষুধসহ ইঞ্জেকশনের নাম লিখে দিলেন। আমরা বাসায় চলে আসলাম। বাবার ট্রিটমেন্ট নিয়মিত চলতে থাকলো। নিয়মিত ইঞ্জেকশন সহ ওষুধপত্র সবই ঠিকঠাক খাওয়াতে লাগলাম। সপ্তাহের মাথায় বাবা একটু সুস্থ হলো। এর মাঝে সায়রা দুবার এসে বাবাকে দেখে গেছে। পায়রা একবার এসেছিল। জানি না ও বাবাকে দেখতে এসেছিল নাকি অন্য উদ্দেশ্যে এসেছিল। যতক্ষণ ছিল ততক্ষণ শুধু একটা কথাই বলেছিল, ওর স্বামীকে একটা চাকরি খুঁজে দিতে। আশ্চর্য ব্যাপার, আমি চাকরি পাবো কোথায়? সারাক্ষণই শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করেছে। আমার স্বামীর যখন চাকরি ছিল না, কম তো বলেনি তখন। উঠতে বসতে অপমান করেছে, সেটা এখন বুঝুগো। আজ বিকেলে রুষা আপা এসেছে। আপাকে কেমন যেন দেখাচ্ছে। তার কথার ধরনও কেমন যেন। রুষা আপাকে চিন্তিত দেখাচ্ছে। তা কেমন বিচলিত দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আপনাকে এমন লাগছে কেন? আপা হেসে বললেন, চিন্তিত কেন লাগবে? খবর শুনেছ? কি খবর আপা? তোমার ছোট ননদ এসেছে, কাল এখানে আসবে। এ তো ভালো কথা। ছোটাপা অনেকদিন পর এখানে আসছে, তার জন্য আয়োজন করতে হবে তো। আগে বলে দিয়েছেন, ভালো করেছেন। রুষাপা আমার কথায় হাসল। বলল, ওদের জন্য আয়োজন করবে? ওদের তুমি চিনো না। ওরা কি বিনা উদ্দেশ্যে কখনো কোথাও যায়? রুষাপার কথা বেশ রহস্যময়। কিছুটা আঁচ করতে পারলেও সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না। তাই বললাম, আপা, একটু ভেঙে বলে না, কি হয়েছে? আপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই হয়েছে, সময় হলে বুঝতে পারবে। শোকার বোধ হয় বেশি দিন তোর কপালে টিকবে না এরা। রুষাপার কথা শুনে হা করে তাকিয়ে রইলাম। ওনার কথাগুলোকে শরীরভাবে ভেবে চলেছি। আসলে কি বোঝাতে চাইছেন উনি? আপা আমাকে সবটা পরিষ্কার করে বলছে না কেন? নানান ভাবনা মাথায় উকি দিচ্ছে। আমাকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে রুষাপা আবার বললেন, কি ভাবছো আয়রা? কিছু না আপা। আমাকে একটু বলেন না, কি হয়েছে? না বলে টেনশনে আজ আর আমার ঘুম হবে না। রুষা আপা হাসলেন, বললেন, তাহলে তোমাকে আর টেনশন দিব না। মা তো গ্রামে চলে গেছে সেই কবে, তা তো জানো? জি আপা,
আমার মা কেমন মানুষ সেটা তো বেশ ভালোই জানো। গ্রামে তো মা একা আছেন, একাই ঘরের সব কাজকর্ম করতে হচ্ছে তাকে। সেটা তার ভালো লাগছে না। মা গ্রামে থাকতে চাইছেন না। সেই জন্য আর কি ছোট মেয়েকে ফোন করে ডেকে আনছেন। আমি ভীষণ অবাক হলাম। আমরা কি তাকে গ্রামে পাঠিয়েছি? তার মেজ বউয়ের জন্য তো সে গ্রামে গেছে। সে তো শাশুড়িকে গ্রামে পাঠাতে বলেছে। আমি শান্তভাবে বললাম, আমি তো আমাকে গ্রামে যেতে বলিনি। ডিসিশন তো জলেই দিয়েছিল। হুম, কিন্তু সবটা দেখো, তোমার ঘাড়ে পড়বে আয়রা। সাবধানে থেকো। কেউ কিছু বলে ছেড়ে দিও না, তাহলে কিন্তু তোমায় দুর্বল ভেবে বসবে। আমি নীরব রইলাম। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে জহির ভাইয়া রুষাপাকে নিয়ে গেলেন। রেদন কিছুক্ষণ আগে বাড়িতে এসেছে। আমি বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। রেদন বলল, কাল বাবাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু সন্ধ্যায় তো শাশুড়ি ফোন করে বলল তারা কাল আসবে, ছোট ননদও আসবে। শুনেই তো মনে ডাকছিল, যদি বাবাকে ডাক্তারের কাছে নেই আর ওনারা যদি চলে আসেন তখন কি হবে? তাদের তো কিছু বলতে মুখে আটকায় না। যদি মা বাবাকে কিছু বলে দেয়, এখন কি করব আমি? টেনশনে পড়ে গেলাম। রেদন হঠাৎ আমায় জিজ্ঞেস করলো, কি ভাবছো? কাল তো আম্মা আসবেন। বাবাকে ডাক্তারের কাছে নেই কি করে বলো তো? মা আসবে দেখে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া যাবে না? ডাক্তারের কাছে কি সারা জীবন থাকবে নাকি? ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তো চলে আসবে। তবুও যদি চলে আসে, আসলে আসবে তাতে কি? চুপচাপ ঘুমাও তো। সকালে আমার অফিস আছে। ওর কথার পর আর কিছু বললাম না। চুপচাপ শুয়ে পড়লাম। সকালবেলা নাস্তা সেরে 10টার দিকে আমি আর মা বাবাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তারের এখানে লম্বা সিরিয়াল লেগেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাবাকে ডাক্তার দেখালাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিলেন, সেগুলো করলাম। রিপোর্ট দেখে উনি আরও নতুন কিছু ওষুধ লিখে দিলেন, আগের কয়েকটা বাতিল করে দিলেন। বললেন বাবা ভালো আছেন। শান্তি পেলাম শুনে। বাবাকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 1:30 বেজে গেল। বাড়িতে এসে আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। যা ভেবেছিলাম গতকাল, তাই হলো। আমার ছোট ননদ আর শাশুড়ি এসেছেন, সাথে রুষাপাও আছেন। রুষাপা মলিন মুখে দাঁড়িয়ে আছে। ছোট ননদের চেহারা রাগে লাল হয়ে আছে। শাশুড়ি আমার শান্তভাবে বসে আছেন। আমাকে দেখে আমার শাশুড়ি আমার কাছে এগিয়ে এলেন। বললেন, কেমন আছো মা? কই গেছিলে এত দেরি হইল? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, ভালো আছি আম্মা। আপনি কেমন আছেন? আমার শাশুড়িকে কথা বলতে না দিয়ে আমার ননদ বলল, 2 ঘন্টা বাড়ির সামনে দাঁড় করে রেখে জিজ্ঞেস করো কেমন আছে? তুমি কি মানুষ? তার কথায় তাজ্জব বনে গেলাম। 2 ঘন্টা যাবত তারা এখানে এসেছেন, তাহলে আমাকে ফোন করলে না কেন? আমি শান্তভাবে বললাম, আমার বাবাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আপা। আপনারা একটা ফোন করতেন। আমার ননদ তেজ দেখিয়ে বলল, কেন ফোন করব কেন? তুমি জানো না আমরা আজকে আসবো? তাহলে কোন আক্কেলে বাড়ি থেকে বের হও তুমি? তোমার বাবাকে আজকে ডাক্তার দেখাতে হলো? বছরে তো তোমাদের বাড়িতে আসি না। যখন আসি তখন তোমরা 2 ঘন্টা দাঁড় করে রাখো বাড়ির সামনে। এসব মানুষের কাজ? রুষাপা ওনাকে বললেন, রুনা তুই থাম এবার। অসুখ কি বলে কয়ে আসি নাকি? সেটা কিভাবে বলবো আমি? আমার তো তাই মনে হচ্ছে। বলে কয়ে না হলে আজই কেন আসতে হবে? গতকাল সন্ধ্যায় ফোন করে বলেছিলাম না আসবো। যদি অসুখ থাকতো তবে তো কালই বলতে পারতো। আজ হঠাৎ অসুখের উদয় হলো কোথা থেকে? আমি নীরব দাঁড়িয়ে রইলাম সেখানে। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার শাশুড়ি নীরব। মা বাবার দিকে তাকাচ্ছি বারবার। কতটা বাজে পরিস্থিতিতে পড়েছেন তারা। কেউ এভাবে বলে, বাবা তো অসুস্থ, তার কেমন লাগছে? আমার চোখ পানিতে টইটম্বর। সে আবার বলল, এখন কি দরজা খুলবে নাকি আরো 2-3 ঘন্টা দাঁড় করে রাখবে? আস্তে করে দরজার সামনে গিয়ে দরজার তালাটা খুললাম। দরজা খোলার সাথে সাথে রুনাপা দ্রুত ঘরে প্রবেশ করলেন আর বললেন, ব্যাগগুলো ঘরে নিয়ে এসো। আমি আর মা বাবাকে ঘরে এনে শুয়ে দিলাম। এরপর ব্যাগপত্রগুলো বাহির থেকে আনলাম। মা আমার মুখের দিকে তাকিয়ে আছেন। আমি মাথা নিচু করে নিলাম। মা বললেন, আমরা তো আমগোর বাড়িতে জায়গা রে মা। ডাক্তার দেখানোর দিন আইসা ডাক্তার দেখায় যামু? না মা, এত জার্নি বাবার জন্য ঠিক হবে না। তোমরা এখানেই থাকো। ওনারা আর কয়দিন থাকবে? 2-1 দিন পরই চলে যাবে। মার কিছু বললেন না। আমি ভেতরের রুমে গেলাম। খাটের ওপর রোনাপা আর শাশুড়ি বসে আছেন। রুষাপা পাশেই দাঁড়িয়ে আছে। আমি গায়ের বোরখাটা খুললাম। রুনাপা আমাকে বলেন, কত দূর থেকে আসলাম। একজন মানুষ বাড়িতে আসলে যে একটু পানি টানি দিতে হয় জানো না? সব খেয়ে ফেলেছ? ফেলবেই তো।
যে ছেলের বউ শাশুড়িকে দূরে পাঠিয়ে টই টই করে ঘুরে, তার আবার এসব সম্পর্কে জ্ঞান থাকে নাকি? মুরব্বী বাড়িতে না থাকলে এসব মনে থাকে নাকি? এসেই মা বাবার সাথে বিড়বিড় করা শুরু করে দিলেই আমি যেন বলার ভাষা হারিয়ে ফেলেছি। হাঁ করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এরপর ঘরে থাকা ট্যাং দিয়ে তাদের শরবত গুলিয়ে দিলাম। আমার শাশুড়িকে দেখছি আসার পর থেকেই চুপ আছেন। তিনি আবার কি বলবেন? সব তো মেয়েকে দিয়ে বলাছেন। রুনাপা এক ঢোকে সবটা শরবত খেয়ে নিলেন। এরপর বললেন, তোমার বাবা মা এখানে কতদিন ধরে আছে? আমি আস্তে করে বললাম, 10 দিন এসেছেন। বাবার টাইফয়েড হয়েছে। বাব্বা, নিজের মা বাবাকে 10 দিন বাড়িতে রাখতে পারো, আর শাশুড়িকে গ্রামে পাঠিয়ে দাও। ভালো নীতি তো আবিষ্কার করেছ। আমরা তো আমাকে গ্রামে পাঠাইনি আপা। তাহলে কি বলতে চাচ্ছ? মা নিজের ইচ্ছায় গেছে? এই বয়সে বড় মানুষটা নিজের কাজ নিজেই করতে পারে? কিভাবে পারলে তাকে একা রাখতে? ওনার কথার মাঝে আমার মা এলেন। উনি মাকে দেখে বললেন, নিজের বাবা মাকে ঠিকই সাথে রাখছো আর ফুর্তি করছো। রুষাপা এগিয়ে এসে রুনাপাকে বললেন, রুনা, চুপ কর তুই। কি বলছিস? ওনারা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছেন, আর তুই চুপ থাক। রুনাপা তেজ দেখিয়ে বললেন, তুই চুপ থাকলে থাক আপা, আমাকে কথা বলতে দে। নিজের মা বাবাকে সাথে রেখে আমার মাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, তাকে কিছু বলবো না আমি? তুই মাকে পর করে দিলে কি আমিও পর করে দিব? অন্যদের সাথে মিলে দেখছি তো মায়ের সাথে কি ব্যবহার করছিস। রুষা আপা চুপ হয়ে গেলেন। ভীষণ রকমের অবাক আমি। আমার মায়ের সামনে এসব কি বললেন উনি? মা মূর্তির মতো দাঁড়িয়ে আছে তার কথা শুনে। আমি মায়ের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না। আপনি আমার মা বাবাকে নিয়ে আর একটা কথাও বলবেন না আপা। আমার মা বাবা আপনারটা বা আপনার ভাইটা খেতে এখানে পড়ে রয়নি আপা। অসুস্থ বলে রয়েছে। মুখ সামলে কথা বলুন। অনেক সহ্য করেছি আপনার কথা। আমার মা বাবাকে নিয়ে আর একটা শব্দ উচ্চারণ করবেন না আপনি। তীব্র রাগে উচ্চস্বরে এই কথাগুলো বলে ফেললাম। রুনাপা হতবম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় আমার থেকে এমন কিছু আশা করেনি। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। রাগে আমার হাত পা কাঁপছে। আমাকে নিয়ে বলুক, আমি কিছু বলবো না। কিন্তু আমার মা বাবাকে কেন বলবেন উনি? কোন অধিকারে বলবেন? আমার মা বাবা তো সহজে কোনোদিন ওনাদের বাড়িতে আসেনি। তবে কেন এই কথা উঠবে? রাগে আমার শিরা উপশিরা স্পষ্ট হয়ে যাচ্ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত হতে বললেন। রুনাপা কিছুক্ষণ বাদে আমাকে বললেন, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও দেখি ভুলে গেছো? এত তেজ আছে কোথা থেকে তোমার? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি আপনার থেকে ভালো জানি আপা। আমার মা বাবা আমাকে এই শিক্ষাটা দিয়েছে, কিন্তু আপনার মধ্যে এর অভাব রয়েছে। যদি এই শিক্ষা আপনার মধ্যে থাকতো, তবে নিজের মা বাবার বয়সী আমার মা বাবাকে এভাবে বলতে পারতেন না আপা। আবার নিজের বড় বোনের মুখের ওপর কথা বলে তাকে বোবা বানিয়ে দিতেন না। তুমি সীমা অতিক্রম করছো আয়রা। তুমি আমার শিক্ষা নিয়ে কথা বলছো? আপনার কি মনে হয় আপনি আপনার সীমায় আছেন আপা? একটা মিথ্যেকে বারবার বলতে আপনার লজ্জা করে না আপা? আপনার মা আপনার বাড়ি যেয়ে থাকতে পারবে, কিন্তু আমার মা আমার বাড়ি আসলে অপরাধ। এই নীতি আপনি কোথায় পেলেন আপা? আমার বাড়িতে এসে আমাকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে কথা বলতে আপনার বিবেকে বাধে না? দুদিনের জন্য ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে এসব না করে শান্তিতে থাকা যায় না আপা? রুনাপা হাঁ করে তাকিয়ে আছেন। তিনি কথা বলতে পারছেন না। আমার শাশুড়ির কেমন ঝিম কেটে আছে। রুনাপা রাগ সংযত করে বললেন, তোমার সাহস তো কম নয় আয়রা। দেখে আছে রেদওয়ান আসুক, তোমার একটা ব্যবস্থা করেই ছাড়ব। হ্যাঁ, ব্যবস্থা তো একটা হওয়াই উচিত। সেটা হোক আপনার অথবা আমার। অনেক পার পেয়েছেন, আমাকে শান্ত পেয়ে অনেক বলেছেন। আজের একটা ব্যবস্থা হবেই বলে আমি সেখান থেকে চলে আসলাম। মা আমার দিকে তাকিয়ে আছেন। তাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? হুদায় ঝগড়াটি করলি কেন? জামাইয়ের কাছে কইলে তুই কি করবি তখন? কেন? যা করা তাই করব। যদি সে সবটা না জেনে বোনের কথায় আমাকে শাসন করে, তবে তার সংসারে আর থাকবো না। এরই কইতে হয় না মা, আল্লাহ বেজারি হয়। আমি আর কিছু বললাম না। রুনাপা এখনও বিড়বিড় করে আমাকে নিয়ে কিছু একটা বলছেন। আমি সেদিকে ততটা পাত্তা দিলাম না। নিজের মতো নিজের সব কাজ করতে লাগলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে ভেতরের রুমে রুনাপা আর আমার শাশুড়ি শুয়ে পড়লেন। আমি মার বাবার সামনে রুমেই আছি। আমাদের সাথে রুষাপাও আছেন। রুষাপা আমাকে বললেন, আয়রা, তুমি যে এত কথা বলতে পারো আমি জানতাম না।
আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। রুষাপা আবার বললেন, যাক, ভালোই হলো। সবসময় চুপ থাকতে হয় না, কিছু সময় বলতেও হয়। রেদনের সামনে কিন্তু ড্রামা শুরু করবে নতুন, সামলে থেকো। আচ্ছা আপা, আম্মা এত চুপচাপ কেন? আমিও তাই ভাবছি, বুঝতে পারছি না ঠিক কি হয়েছে। আসার পর থেকেই আম্মা চুপ। আমি আর কিছু বললাম না। বিকেলে রুষা আপা চলে গেলেন। আমি আর মা নীরবে বসে আছি। বাবা ঘুমাচ্ছিলেন। রেদন তখন আসলো। তাকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে বেশ অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? ছুটি নিয়েছি। রুনাপা ফোন করে বলল জলদি আসতে। এবার বুঝতে পারলাম আসলে ব্যাপার। আমি আর বেশি কিছু বললাম না। রেদন গোসল ছেড়ে আসলে তাকে খাবার বেড়ে দিলাম। আজ আর আমি তার সামনে বসলাম না। আমি মায়ের কাছে গিয়ে বসলাম। এ ঘর থেকেও শোনা যাচ্ছে রুনাপার বিড়বিড়ানির শব্দ। জানি না কি বলছেন উনি, তবে ভালো কিছু বলছে না এটা বুঝতে পারছি। খাওয়া শেষে রেদন আমাকে ডাক দিল। আমি বাসনপত্র সব গুছিয়ে নিলাম। এরপরও আমাকে বলল, বাড়িতে কি হয়েছে আয়ু? রুনাপা আমায় কিছু না বলে দিয়ে তিনি বললেন, আমি তোকে বললাম না কি হয়েছে? তোদের বাড়িতে বেড়াতে এসেছি তোর বইয়ের কথা শুনতে। রেদন তাকে শান্তভাবে বলল, হ্যাঁ আপা, তাই তো। এখন আমার বউ কি বলছে তা সে নিজের মুখে বললে ভালো হতো না? দুই পক্ষের কথাই তো শোনা উচিত। আয়রা, তুমি বলো তো কি হয়েছে? বাড়িতে যা যা হয়েছে আর আমি যা যা বলেছি সবটাই আমি রেদওয়ানকে বললাম। রুনাপা মাঝে অনেকবার ফোরন কেটেছেন, কিন্তু রেদওয়ান তাকে থামিয়ে দিয়েছে। আমার বলা শেষ হলে রুনাপা বলেন, ও আমার শিক্ষা নিয়েও কথা বলছে শুনলি? আমি তোদের এখানে এসে কি অপরাধ করেছি? আমিও তৎক্ষণাৎ বলে ফেললাম, আপনি যে আমার মা বাবাকে যা ইচ্ছে তাই বলেছেন, আমার বাবা মায়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছেন সেটা আপনি আবার এটা নিয়ে কথা বলছেন? আপনার এখনো লজ্জা করে না? ওই দেখলি দেখলি, তোর বউ কি বলল? এর একটা বিচার আজ তোকে করতে হবে। রেদন শান্ত কণ্ঠেই বলল, কি বিচার করব আপা? আয়রা যা বলেছে তা তোর জন্য কমই। দেখ আপা, কারো মা বাবাকে এভাবে বললে কোনো সন্তান চুপ থাকবে না। আমি আমার স্ত্রী সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখি রে আপা। ওকে তোরা সারাদিন গালমন্দ করলেও তোদের কিছু বলবে না। কিন্তু তুই কি করলি রে আপা? ও, বুঝতে পেরেছি, বইয়ের গোলাম হয়ে গেছিস। বউ যা বলবে তাই রাইট। আমাদের কথার মূল্য নেই, আমরা খারাপ কথাই বলি। রুনাপা আহাজারি শুরু করলেন। হৃদন বিরক্ত হয়ে বললেন, তোর যা ইচ্ছে মনে কর আপা, ওকে আর একটা কথাও তুই বলবি না। আয়রার সাথে মিলে থাকতে পারলে আমার বাড়ি আসিস, না পারলে আসিস না। রুনাপা আমার শাশুড়িকে বললেন, দেখলে মা দেখলে, তোমার ছেলে কত পাল্টে গেছে, বইয়ের আঁচল ধরে চলে। ও আমার সাথে কি ব্যবহার করলো দেখলে তুমি? আমার শাশুড়ি সারাক্ষণই নীরব ছিলেন। রুনাপার কথায় তিনি মুখ খুলেন, বললেন, কি কমু আমি, ঠিকই তো কইছে। আসার পর থেকে কম কইছস তুই মাইয়াডারে? ও তোরে কমই কইছে। আচ্ছা, তোর মায়ের যদি তোর ননদ এমন কইতো, তাহলে তুই চুপ থাকতি? দেখতেছোস, মায়াটার বাপ অসুস্থ, এরপরও ইচ্ছা কইরা ওরে কত কি শোনালি। ওর জায়গায় একবার নিজেরে বসায় দেখ। শাশুড়ির কথা শুনে রুনাপা হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শাশুড়ির দিকে। আমিও অবাক। আমি আর রিদওয়ান একে অপরের দিকে তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে। তিনি আমার পক্ষে সাফাই গাইছেন কেন? রুনাপা আম্মাকে বললেন, তুমি আমাকে এগুলো বলতে পারলে মা? পারলাম। আমি একটুকু কওয়াই তোর কষ্ট লাগতেছে। ওই মায়েরারে যে এতগুলো কইলি, ওর কেমন লাগতেছে? রুনাপা কিছু বলতে পারলেন না। তার চেহারায় এখনো বিস্ময়ের ছাপ। আমার শাশুড়ির এই ব্যবহার হয়তো আশা করেননি। আমি অবাক হয়ে আমার শাশুড়িকে দেখছি। শাশুড়ি আবার বললেন, আমার কথায় কষ্ট পাইলে পাইছো, কিন্তু এই মায়েডার বাপ মাই এনে উপস্থিত তাগর সামনে এই মায়েডারে এত কথা কলি কেমনে শোনাইলি? রুনাবা চুপ থাকলেন। শাশুড়ি নীরব রইলেন কিছুক্ষণ। এরপর বললেন, রেদন, আমগরে গাড়ি দেখা দিত, আমরা জায়গা। আমার শরম লাগতেছে এখন। এই মায়ানে আমি এখন থেকে জায়গা, নাক কাটা যাইতেছে আমার। ভীষণ অবাক আমি। রেদন আমাকে বলল, এখন কেন যাবে? এসেছো দুদিন থাকো, তবে ঝগড়াঝাটি করো না। আমার বাড়িতে আমার ভাই বোন মা বাবা আসবে থাকবে, আমি নিষেধ করিনি, কিন্তু আসার পরে মিথ্যে অভিযোগে কেন ঝগড়া শুরু করবে? শাশুড়ি কিছু বললেন না। রুনা বা চুপসে আছেন। আমি শুধু দেখছি তাদের অবস্থা। রেদন আর কথা বাড়ালো না। সবাই নীরব হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি রান্নার জন্য রান্নাঘরে গেলাম। তরকারি কাটা শেষ করে পেঁয়াজ কাটছিলাম।
হঠাৎ আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বললেন, বৌমা, আমারই দাও, আমি কাটি, তুমি তরকারি ধুইয়া লাও। আমি ভীষণ অবাক হলাম। বললাম, না থাক আম্মা, আমি পারবো। আপনি যে বিশ্রাম করেন, সারাদিন তো বইসা ছিলাম, এখন দাও তো। না আম্মা, আপনি বেড়াতে এসেছেন, আপনার আর কাজ করতে হবে না, আপনি ঘরে গিয়ে বসেন। আমার শাশুড়ির হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। বললেন, দূরে সরে দিতেছো তাই না? জানো, ও একলা একলা আমার ভাল লাগে না। তোমগোর কথা মনে পড়ে, কামকাজ যা আছে একলাই করি, রথে আর কোলায় না। শাশুড়ির কথায় মায়া হলো, তাকে একবার ভালো করে খেয়াল করে দেখলাম। আগের মতো তেজ আর শরীর তার নেই, কথাবার্তা অনেকটাই নরম হয়ে এসেছে। শরীরের অবস্থাও আগের মতো নেই, কেমন যেন রোগা রোগা দেখাচ্ছে তাকে। আগের মতো কথাবার্তা বলেন না তিনি, তার পরিবর্তন কেমন যেন লাগছে। আমার ভাবনার মাঝে শাশুড়ি বললেন, কি হইল মা? কিছু না আম্মা, আপনি ঘরে যান, ওখানেতে সব কিছু আপনার নিজের করেই খেতে হয়। এখন না হয় আমি করি, আপনি বিশ্রাম করেন। আচ্ছা, কিছু যেহেতু করতে দিবে না, আমি এনেই বসে থাকি, রুমে ভাল লাগে না। শাশুড়ি বসেই রইলেন, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। মাঝে মাঝে আমার শাশুড়ি দু একটা প্রশ্ন করতে থাকলেন, আমিও তার উত্তর দিলাম। একসময় শাশুড়ি ঘরে চলে গেলেন। রাতে তাদের তিন মামিয়ে ছেলেকে একসাথে খাবার দিলাম। শাশুড়ি মাকে তাদের সাথে খাওয়ানোর জন্য জোর করেছেন, কিন্তু মা রাজি হননি। আমার শাশুড়ি বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছেন, রুনাপা তেমন খাচ্ছেন না, তার চেহারায় রাজ্যের অন্ধকার। রেদন খাচ্ছে আর তার মায়ের খাওয়া দেখছে। আমার শাশুড়ি সেটা হয়তো খেয়াল করলেন। রেদনকে তাকে থাকতে দেখে তিনি হেসে বলেন, এমনি চায়াসুস কেন বাবা, অনেকদিন পর এমন স্বাদের খাওন খাইলাম। অনে নিজে ঠিক মতো রাঁধতে পারি না, শরীর কি আর আগের মতো জোর আছে? করতে পারলে খাই, না করতে পারলে খাই না। আজকে অনেকদিন পর মন ভরে দুইটা খাইতাছি। শাশুড়ি তার কথা শেষ করলেন। কথা শুনে খুব খারাপ লাগলো। সেখানে একা থাকতে ওনার খুব কষ্ট হয়। ঠিকই তো, বড় মানুষ আর কতটুকু করতে পারে। ওনাকে রান্নাবান্না নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। রেদনের চেহারায় মলিনতা খেয়াল করলাম। রেদন ভাত নড়াচড়া করতে থাকলো। কোনো রকমে খাওয়া শেষ করে আস্তে উঠে গেল সে। আমি সব কিছু পরিষ্কার করে নিলাম। আমি আর মাও খেয়ে নিলাম। রাতে শোয়ানে পড়লাম আরেক ঝামেলায়। বাসায় ঘর দুটো, একটাই আমার মা বাবা আছেন, আর একটাই শাশুড়ি আর ননদকে দিলাম। কিন্তু এখন আমরা কোথায় শোবো? নিচে যে বিছানা করে শোবো, তারও কোনো উপায় নেই। কোন ঘরে বিছানা করব? যেখানেই ঘুমাবো সেখানেই লজ্জায় পড়তে হবে। শেষে রেদনকে শাশুড়ির ঘরে নিচে বিছানা করে দিলাম। সে সেখানেই ঘুমালো, আর আমি মায়ের কাছে রাতটা কাটিয়ে দিলাম। মার আমি কেউ ভালো করে ঘুমাতে পারলাম না রাতে। দুজনেই বসে রাত কাটালাম। বিভিন্ন কথায় রাত কাটলো মামের। ফজরের সময় উঠে নামাজ তো পড়ে নাস্তা তৈরি করে নিলাম। রেদনকে ডাক দিয়ে উঠালাম। রাতে মা বলেছেন গ্রামে চলে যাবেন, ডাক্তার আবার 15 দিন পর দেখা করতে বলেছেন, তখনই সে ডাক্তার দেখাবেন। আমি আর মাকে কিছু বলিনি। কোন মুখে আবার থাকতে বলবো আমি? এখানে থেকে অপমান সহ্য করা থেকে নিজের বাড়ি চলে যাওয়াই তাদের জন্য উত্তম। আমি রেদনকে সবটা বললাম। সে নীরবে শুনল। এরপর আমায় বলল, গতকালের ঘটনার জন্য কি তারা চলে যেতে চাচ্ছে আয়ু? প্লিজ, রাগ করো না, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না, সে কারণে যেতে চাইছে না। 15 দিন তো অনেক দেরি, বাড়িতে পায়রা একা, তাই মা চলে যেতে চাচ্ছেন। মিথ্যে বলছো তুমি। মিথ্যে কেন বলবো আমি তোমায় রিদওয়ান? একটু পরে তারা বের হবে, তুমি মা বাবাকে একটু গাড়িতে উঠিয়ে দিতে পারবে? রেদন কিছুক্ষণ আমার দিকে নীরব তাকিয়ে থাকলো। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে, তখন আর কি বলবো আমি? আমি ফ্রেশ হয়ে আসছি। রেদন চলে গেল। আমি বাবা মাকে নাস্তা দিলাম। শাশুড়ি ননদ এখনো ঘুম থেকে ওঠেনি। মা বাবা নাস্তা শেষে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রেদওয়ানও চলে গেল। তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে রেদওয়ান অফিসে যাবে। তারা বের হবার পর আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। 8টার দিকে আমার শাশুড়ি আমাকে ডাক দিলেন। আমি ঘুম থেকে উঠলাম। তিনি আমাকে বললেন, বৌমা, তোমার আম্মা আব্বা কই? তাদের দেখতেছি না যে। তারা চলে গেছে আম্মা। শাশুড়ি বিস্মিত হলেন, বললেন, কি কও? গেছে গা মানে? তারা তাদের বাড়িতে চলে গেছে, সকালেই বের হলো। কেন মা, রুনার কথায় কি তারা বেশি কষ্ট পাইছে? রাগ করো না মা, ওরে মাফ করে দাও। না আম্মা, গতকাল বাবাকে ডাক্তার দেখালাম না, ডাক্তার 15 দিন পর দেখা করতে বলেছেন, তাই ওনারা চলে গেছেন। শাশুড়ি কিছুক্ষণ শান্ত থেকে বললেন,
রেদন কই? ওনাদের গাড়িতে উঠিয়ে দিয়ে অফিসে চলে যাবে বলেছে। শাশুড়ি আর কিছু বললেন না। আমি বললাম, আম্মা আপনি মুখ হাত ধুয়ে আসুন, আমি নাস্তা দেই। আপা ঘুম থেকে উঠেছে? উঠছে। ঠিক আছে, আমি তাহলে নাস্তা দেই। নাস্তা করে আমার শাশুড়ি আর ননদ বেরিয়ে পড়লেন। তারা রুষাপার বাড়িতে যাবেন বলেছেন, বিকেলে আসবেন বলেছেন। আমি কথা বাড়াইনি। ওনারা চলে যাওয়ার পর নিজের সব কাজ শেষ করে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম আমি। গতকাল রাতে ভালো ঘুমাতে পারিনি আমি, তাই একটু ঘুমিয়ে নিলাম। আমার ঘুম ভাঙল মোবাইলের রিংটংয়ে। মা ফোন করেছেন। তারা বাড়িতে গিয়ে পৌঁছেছেন। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে উঠে গেলাম আমি। গোসল সেরে নামাজ পড়তে বসলাম। কিছুক্ষণ পরই দেখলাম আমার ছোট যা এসেছে। ওর সাথে কিছুক্ষণ কথা হলো। ও শাশুড়ির কথা জিজ্ঞেস করলো। রুষাপার বাড়ি গেছে তা বললাম আমি। ও গল্প টল্প করে বিদায় নিল। শাশুড়ি আর ননদ সন্ধ্যা নামার পর বাড়িতে এলেন। শাশুড়ি আসার পর রুষাপার বাসার গল্প শুরু করলেন। আমি নীরবেই শুনছি। মাঝে মাঝে দু একটা কথার উত্তর করছি। নিশি আর নিহালের দুষ্টমি নিয়ে অনেক কথা বললেন শাশুড়ি। রুনাপা চুপ করে রইলেন। তিনি গোমরা মুখে বসে রইলেন। রেদন আসা পর্যন্ত গল্প করলেন শাশুড়ি। রেদন আসলো, সবাইকে খাবার দাবার দিলাম। খাওয়ার পর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমার ননদার শাশুড়ি মোট 7 দিন আমাদের বাড়িতে থাকলেন। এর মধ্যে জুলি আমাদের বাড়িতে দুবার এসেছে। শান্তিও একবার এসেছিল। আমার শাশুড়ি বেশ পরিবর্তন হয়েছেন। আগের থেকে অনেক নরম হয়ে গিয়েছেন। আগের তেজি ভাব তার শরীরে নেই। এখন ভালো করেই কথা বলেন আমার সাথে। আজ তারা চলে গিয়েছে। রেদন তাদের গাড়িতে উঠিয়ে দিয়েছে বিকেলে। রেদন বাসায় আসলো সন্ধ্যায়। আসার পর থেকেই তাকে কেমন মনমরা দেখাচ্ছে। চেহারা ভীষণ মলিন, অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? এমন মনমরা হয়ে আছো কেন? রেদন হকচকিয়ে গেল। ভাবনার দুনিয়া থেকে বের হলো। কিছুক্ষণ নিঃশব্দই থাকলো সে। আমার কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ গম্ভীরভাবে বসে থাকার পর সে বলল, আয়ু, মাকে আমাদের সাথে রাখলে কি তোমার কোনো আপত্তি আছে? যতই অন্যায় করুক না, সে তো আমার মা। দেখেছো আমার মায়ের কি অবস্থা হয়েছে ওখানে থেকে? আমার মায়ের এই অবস্থা আমার অন্তরকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মাকে তোমার সাথে রাখবে আয়ু। সকল সন্তানই তার বাবা মাকে ভালোবাসে। তাদের মা বাবা ভালো থাকুক, তাদের সাথে থাকুক, এটা সবাই চায়। রেদনও তাই চাচ্ছে। সে যদি নিজের মাকে নিজের সাথে রাখতে চায়, তবে আমি বাধা দেব কেন? আমি শান্তভাবে তাকে বললাম, আমার সমস্যা হবে কেন? তোমার মাকে তুমি অবশ্যই সাথে রাখবে। রেদন কিছুক্ষণ নীরব রইল। এরপর বলল, আচ্ছা, মাকে আনলে তো আমাদের বাসা চেঞ্জ করতে হবে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আমাদের তো দুটো ঘরই আছে, কিন্তু সামনের ঘরে মা থাকবে কি করে? বাহির থেকে আসবো যাব, মা ঘরে শুয়ে বসে থাকবে। সমস্যা হবে মায়ের। তাহলে ভেতরের ঘরে তাকে থাকতে দেই। তখন তো আমাদের সামনের ঘরে থাকতে হবে। এটাও তো হয় না। তবে তুমি যা ভালো মনে করো তাই করো। হুম, এই মাসটা দেখি, সামনের মাসে বাসা চেঞ্জ করে মাকে নিয়ে আসবো। আমি আর কোনো কথা বললাম না। রেদনও কথা বলল না আর। এর মাঝেই সময় পেরিয়ে যেতে লাগলো। কেটে গেল কয়েকদিন। আমাদের বর্তমান বাসাটা না করে দেওয়া হয়েছে। নতুন বাসা দেখাও হয়ে গেছে। রেদনই দেখেছে, আমাকেও দেখিয়েছে। বাসাটা মোটামুটি ভালোই। দুটো বেডরুম, একটা ড্রয়িং, একটা ওয়াশরুম আর রান্নাঘর। নতুন বাসায় অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। সামনের মাসেই সেখানে উঠব। এ কথা কেমন করে যেন বাতাসের বেগে সবার কাছে ছড়িয়ে পড়েছে। জুলিয়ার শান্তি কয়েকবারই আমাদের বাসায় এসে গেছে। ভাবসাব দেখে মনে হচ্ছে তারাও আমাদের সাথে একসাথে থাকতে চাচ্ছে। কিন্তু আমি কখনো এসব কথা তুলতেই দিইনি। এনিয়ে বিনিয়ে জুলি অনেকবার কথা বলার চেষ্টা করেছে। আমি কথা ঘুরিয়ে তাকে কিছু বলতে দিইনি। এতে সে বেশ বিরক্ত হতো, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকতাম। আজ বিকেলেও শান্তি এসে গেছে বাসায়। এসব বিষয়ে কথা তুলতে চেয়েছিল, কিন্তু পাশের ঘরের ছেলেটা দৌড়ে আমার ঘরে চলে আসায় কথাটা চাপা পড়ে গিয়েছিল। ওকে নিয়েই বিভিন্ন কথা বললাম শান্তির সাথে। আমার শাশুড়িও ইদানিং মহা খুশি। তিনি আবার শহরে চলে আসবেন। আগের মতো চলাফেরা করতে পারবেন। এতে খুশি হওয়ারই কথা। রোজ একবার করে আমাকে ফোন করেন তিনি। রোজ ফোন করে ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন। বেশ ভালো লাগে ব্যাপারটা। তিনি বদলে গেছেন, এতে খুব খুশি হয়েছি আমি। সময় কেটে যায় দ্রুত গতিতে। আজ আমরা আমাদের নতুন বাসায় উঠেছি। আগামীকাল রেদন গিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে আসবে। ভীষণ খুশি আমি। কয়েকদিনে তার সাথে আমার সম্পর্কটা দারুণ হয়ে উঠেছে।
রেদন সারাদিনই তো অফিসেই থাকে, সারাদিন আমার সময় কাটে না। আম্মা থাকলে দুই শাশুড়ি বউয়ের দিন কেটে যাবে। বেশ ভালো লাগছে। রেদন পরের দিন গিয়ে আমার শাশুড়িকে নিয়ে আসলো। শাশুড়ি খুব খুশি, আমিও খুশি। শাশুড়ির কথাবার্তা, চালচলন সবকিছু এখন স্বাভাবিক। ভালোই চলছে দিন। শাশুড়ি আর আমার মধ্যে আগের মতোই একটা ভালো সম্পর্ক আবারও তৈরি হলো। এখন আমার শাশুড়ির আমার প্রতি যত্ন দেখলে মানুষ বলে আমরা দুজন মা মেয়ে। বেশ ভালো লাগে শুনতে। হাসি আনন্দই কেটে গেল 5টা মাস। সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক। ভালোই কাটছে সব। সবার আচরণই স্বাভাবিক। রুষাপা, জুলি, শান্তি কয়েকদিন পর পরই আমাদের বাড়িতে আসে। কিছুদিন আগে সায়রা, পায়রা ওরাও এসেছে। সবাই বেশ স্বাভাবিক। পায়রার জামাই আমাদের গ্রামে এখন ছোটখাটো একটা মুদি দোকান দিয়েছে। ব্যবসায় লস খাওয়ার পর দ্বিতীয়বার দাঁড়িয়েছে এই মুদি দোকানটা নিয়ে। ভালোই চলছে সবার। সবাই ভালো আছে, এটা দেখতেও ভালো লাগছে। রুনা আপার সাথে আমার যোগাযোগ নেই। মাঝে মাঝে রেদওয়ানকে ফোন করে আমার খোঁজ খবর নেয়, কিন্তু তিনি আমার সাথে কথা বলেন না। আমিও ততটা আগ্রহী নই। এই যাবৎ দিনগুলোর মধ্যে আমার জন্য সবচেয়ে খুশির সংবাদ ছিল যখন আমি প্রথম শুনলাম আমি অন্তঃসত্ত্বা। বর্তমানে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই জন্যই সবাই ঘুরে ফিরে আমার খোঁজ খবর নেয়। আমার সময় ভালোই কাটছে। আগামীকাল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার 3 ছাত্রদের জন্য ভোজের আয়োজন করেছে রেদওয়ান। জুলি, শান্তি, রুষাপাকে আসতে বলা হয়েছে। রুনাপাকে বলা হয়েছে, কিন্তু এত দূরের পথ দেখে উনি আসবেন না বলেছেন। এ নিয়ে আর কেউ কোনো কথা বললাম না। সবাই স্বাভাবিক। আয়োজন ভালোই করা হয়েছিল। আজ সারাদিনই রেদওয়ান এগুলোর পিছনেই ছিল। রাতে রেদওয়ান বাসায় ফেরার পর আমার এক অদ্ভুত খাইশ জাগলো। আজ সারাদিন বসে বসেই এই অদ্ভুত চিন্তা ভাবনা করেছি। আমি নিজেও জানি না কেন আমার এরকম অদ্ভুত ইচ্ছে হচ্ছে। তবু নিজের মনকে প্রাধান্য দিয়ে অদ্ভুত ইচ্ছেটা পূরণের জন্য রেদনকে দিয়ে অফিস থেকে 3 দিনের ছুটি নেওয়ালাম। আজকেও রেদন ছুটি নিয়েছিল। আমার জোরাজুরিতে দ্বিতীয়বার ফোন করে মিথ্যে বাহানায় ছুটি নিতে হলো তাকে। বস ছুটি দিতে না চাওয়ার কারণেই মিথ্যে বাহানার আশ্রয় নিতে হলো। মাসের শেষ এই মুহূর্তে আমার অদ্ভুত ইচ্ছেটা পূরণ করা সম্ভব। রেদন বিরক্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলো, অকারণে ছুটি নেওয়ালে কেন? আমি বাসায় থেকে কি করব? অকারণ বলছো কেন? আমি কি অকারণে তোমাকে ছুটি নিতে বলেছি? তাহলে কেন ছুটি নেওয়ালে? কোথাও যাবে? নাকি ডাক্তার দেখাবে? আরে না, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। কারণ একটা আছে, দেখে নেওয়ালাম। দেখবে কাল। এখন ঘুমাও তো। আমার শরীর ভীষণ ক্লান্ত। আমি ঘুমাবো। একটু থেমে আবার বললাম, শোনো, এই 3 দিন আমি বাড়িতে যা যা করব তুমি শুধু দেখবে, কিছুটি বলতে পারবে না। রেদন মাথা নাড়িয়ে সায় জানালো। আর কিছু বলল না। ঘুমিয়ে পড়লাম। রুষাপা রাতে বাড়িতে চলে গেলেন। জলি, শান্তি এখানেই রয়ে গেল। রুষাপাকেও থাকতে বলেছি, কিন্তু উনি চলে গেলেন। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো আমার। আমি ওঠার আগে নাস্তা রেডি। এ অবশ্য নতুন নয়। ইদানিং জুলিয়ার শান্তি আসলে আমার রান্নাঘরে যাওয়া লাগে না। ওরাই সব করে। আমি, রেদওয়ান, শাশুড়ি এবং ওরা সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। রেদন ছুটি নিয়েছে, অফিসে তো আর যায়নি। ও বাসায় নাস্তা করে নিল। সেদিন সারাদিনে রেদন বাসায় থাকলো। এর পরের দিনও সে বাসায় থাকলো। রেদনকে বাসায় দেখে সবারই মনে যে খটকা লাগছে তা বেশ ভালোই বুঝতে পেরেছি। কিন্তু কেউ মুখ খুলছে না। তৃতীয় দিন যখন রেদন অফিস মিস করলো, তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, রেদন দেখি কয়দিন ধরে অফিসে যায় না, কি হয়েছে? শরীর টরীর খারাপ নেই? 2 দিন যাবৎ এই প্রশ্নের অপেক্ষাতেই আমি ছিলাম। আমি বিষণ্ণভাবে বললাম, না মা, ওকে বরখাস্ত করা হয়েছে। আমার শাশুড়ি মনে হয় খুব বড় ঝটকা খেলেন। জুলিয়ার শান্তও সেখানে বসেছিল। আমার শাশুড়ি বললেন, বরখাস্ত করছে মানে? ওর চাকরি কি গেছে গা? হ্যাঁ আম্মা। শাশুড়ি বিচলিত হয়ে বললেন, কেমনি গেল? এটা ঠিক বলতে পারছি না আম্মা। ও বলেনি আম্মা। আমার শাশুড়ি নিশ্চুপ হয়ে গেলেন। জুলি এবার সুদ বদলে গেল। আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। কতবার বলেছি আমাদের সাথে রাখো, রাখলে না তো। এবার চলবে কিভাবে? শান্তি বলল, কি বলছো মেজো ভাবি? শুক্রিয়া করো আল্লাহ, আমরা না থেকে ভালোই করেছি। এই যে এখন চাকরি চলে গেছে, সাথে থাকলে সে আগের মতোই আমাদেরই টানতে হতো। আমাদের ওপর বসে বসে তখন খেত। সাথে থাকিনি, ভালোই করেছি। মেজুজা বলল, এই দিক থেকে তো ঠিকই করেছি। আগে তো 2জন ছিল, এখন আরো 3জন হয়েছে। সবগুলোকেই টানতে হতো। যাক, আল্লাহ বাঁচিয়েছে।
আমি যেন আকাশ থেকে পড়লাম। চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে ওরা? তাহলে এতদিনে ওদের আচরণগুলো কি ছিল? ওরা নানান কথা বলতে শুরু করলো। আমি শুনেই যাচ্ছি। ওদের কথা শুনে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। আমার শাশুড়ি চুপ আছেন। ভাবলাম তিনি হয়তো এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। তিনি তো এখন আমাকে ছাড়া কিছু বুঝেনি না। কিন্তু কিছুক্ষণ পর আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছু কল্পনাতীত কথা শুনলাম। আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম। আমার শাশুড়ি আগের রূপে ফিরে গিয়ে বললেন, এমন বউ ঘরে থাকলে তো চাকরি যাইবই। আমার কথা কি জীবনে শোনে পোলাই? শোনে বইয়ের কথা। বউ যা কয় তাই করে। এই লেগাই তো চাকরিটা খাইলো। এখন থাকবো কই? আর কি করব কই? আমি ভীষণ অবাক হলাম। এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে আছি। আমার শাশুড়ি আমাকে আরো কিছু কথা শুনিয়ে দিয়ে বললেন, এখন আমার কি হইব? আমার ওষুধও তো শেষ হয়েছে। এখন আনমো কি দিয়া? আমি পাথর হয়ে গেছি। কিছু না বলে আস্তে করে নিজের ঘরে চলে আসলাম। রেদন এখনো ঘুমাচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম। এই মানুষগুলোকে নিয়ে একটু ভাবতে লাগলাম। কথায় আছে, কয়লা ধুলেও ময়লা ছাড়ে না। কথাটা আজ আবার প্রমাণিত হলো। আমার অদ্ভুত ইচ্ছেটা আমায় আবার সবাইকে চিনিয়ে দিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জগৎ বড়ই অদ্ভুত। সবই চলে টাকার খেলায়। স্বার্থপর এই জগতে কেউ কারো নয়। যার অর্থ সম্পদ বেশি, তার কদর এই জগতে বেশি। অর্থ নেই তো এই জগৎ তোমার নয়। সব বদলে যায় দিন বদলের হাওয়ায়। এই তো আমার আশেপাশের মানুষগুলোর কথাই বলা যায়। কত সুন্দর করে বদলে যেতে পারে তারা। ভীষণ স্বার্থপর এই মানুষগুলো। স্বার্থপর এই মানুষগুলোর বিচার আমি হয়তো কখনোই করতে পারবো না। এদের বিচার ইহকালে হয়তো কখনো হবে না। স্বার্থের খেলায় এই দুনিয়ায় মেতে থাকবে তারা। তবে বিধাতা তাদের বিচার পরলোকে তো করবে। সে মহান, তার হাতেই সবকিছু। এদের কর্মফলেরা নিশ্চয়ই ভোগ করবে। দীর্ঘশ্বাস ফেললাম। অতপর শাশুড়ির কাছে গিয়ে ওনার ওষুধের টাকাটা ওনার হাতে দিলাম। আমাকে টাকা দিতে দেখে শাশুড়ি বিস্মিত হলেন। জিজ্ঞেস করলেন, টাকা পাইলা কই? মুচকি এসে বললাম, আপনার ছেলের চাকরিটা যায়নি আম্মা। মানুষ ছিলাম আবার। নিন আপনার ওষুধের টাকাটা। তিনি আমার কথায় হকচকে গেলেন। আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন তিনি। তার হাতে টাকাটা দিয়ে শান্ত পায়ে সেখান থেকে প্রস্থান করলাম আমি। জীবন সুন্দর, মানুষ সুন্দর, মানুষ মানুষের জন্য। কিন্তু বদলে যায় দিন বদলের হাওয়ায়। এ পরিবর্তনশীলতা চলতে থাকে আপন গতিতে। এক এক সময় এক এক রূপ নিয়ে আসবে সামনে, যাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে ভুবনে। কিন্তু বিধাতার কাছে প্রার্থনা, আমার মতো এমন দিন বদলের পাল্লায় যেন কেউ না পড়ে। কারণ আপন মানুষগুলো থেকে পাওয়া যন্ত্রণাগুলো খুবই তিক্ত, যা বিগত দিনগুলোতে অনুভব করেছি আমি। আজ আবারও করলাম। এ জগৎ সুন্দর, মানুষ সুন্দর। চলুক, আপন গন্তব্যে সফল হোক সকলে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিয়তির স্মরণে দীর্ঘশ্বাস ফেললাম। দক্ষিণা বাতাস বইছে আমার চারদিকে। সমাপ্ত।